বিশাখা একটা সোশ্যাল অর্গানাইজেশন এবং এই যে জাজমেন্ট, একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, তার সাথে জড়িত আছে বনওয়ারি দেবী কন্ট্রিবিউশন। কে ছিলেন এই বনওয়ারি দেবী? ভারতবর্ষে চিরাচরিত সমাজ বা ভারতীয় যে সমাজ, সেখানে আমরা দেখতে পাচ্ছি নারীদের অনেক উচ্চ স্থান দেওয়া হয়েছে, কিন্তু নারী অত্যাচার বা নারীদের উপর বিভিন্নভাবে যে শোষণ নেমে আছে সেটাও কম নয়। এরকমই একটা ঘটনা ঘটছে 1993 সালে রাজস্থানে, যেখানে 1 বছরে একজন বালিকাকে তার পিতা ও মাতা জোর করে বিবাহ দিচ্ছে। সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন বনওয়ারি দেবী। তাকে অনেক হেনস্থা সহ্য করতে হচ্ছে, ওনাকে গ্যাংরেপ করা হচ্ছে, ওনাকে উচ্চবিত্ত যারা মানুষ আছে তারা সমাজ থেকে সরিয়ে দিতে চাইছেন, বিভিন্নভাবে পলিটিক্যাল হ্যাকেট হচ্ছে। তা সত্ত্বেও 1997 সালে সুপ্রিম কোর্ট বিশাখা জাজমেন্ট দিচ্ছে এবং ওনার এই যে অবদান সেটা আমি আমার পেপারের মধ্যে তুলে ধরেছি। যাই হোক, আমি বেশি আমার বক্তব্য নির্ধারিত করছি না, উপস্থিত খুব আগ্রহ হয়ে পড়ছে। আমি আমার এখানেই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেকক্ষণ ধরে চলছে। আমি সবাইকে সম্মান জানিয়ে একটা কথা বলবো, বেশি নয়। আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের মধ্যে সংখ্যায় বেশি মহিলারা, তোমরা আছো। আজকে যে বিষয়বস্তু আছে মোরাল সোসাইটি অ্যান্ড উইমেন সেফটি, সেটা আমাদের যারা সংখ্যায় এখানে বেশি আছে তাদেরকে নিয়ে আলোচনায় গুরুত্বটা তোমাদেরকে অনুধাবন করতে হবে। তোমরা হচ্ছে আমাদের চিরাচরিত কোথায় ঘরের লক্ষ্মী। আমরা ঘরের লক্ষ্মী হিসাবে যেখানে সবাইকে আমাদের মায়েদের মেয়েদের আমরা ঘরের লক্ষ্মী আখ্যা দিয়ে থাকি, সেক্ষেত্রে আজকে এই আধুনিক সভ্যতায় এসে আমাদেরকে দেখতে হচ্ছে যে আলোচনা করতে হচ্ছে মডার্ন সোসাইটি আর উইমেন সেফটির কথাটা। তার কারণই হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা মহিলারা অর্থাৎ ঘরের লক্ষ্যে একটা দিচ্ছি যাবে তারা সুরক্ষিত নয়। সুরক্ষিত নয় বলেই আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু এবং আমার বিষয়বস্তুও একই মডার্ন সোসাইটি আর উইমেন সেফটি। আমাদের মহাত্মা গান্ধী সাহেব বলেছিলেন, আমাদের অনটাইম ক্রিকেট কলেজের অধ্যাপক তথা আমাদের পরিচালনা সমিতির কর্মকর্তা সদস্য সুবীর সম্পদ মহোদয়, আস্তে আস্তে তিনি আমাদের অনেকে এখানে জানো না, তোমরা আস্তে এই জিনিসটা জানার ব্যাপার। তিনি আমাদের যে লিগেল সেল আছে, কাঠি কোর্ট আছে, পারিবারিক সহায়তা কেন্দ্র, তিনি ওখানকারও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে আমাদের তিনি আছেন। তো সেক্ষেত্রে বলি অনেক তিনি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের মধ্যে সমস্ত জিনিসগুলো গুছিয়ে বলেছেন। লাস্টের দিকে তোমরা অধৈর্য হয়ে পড়েছো, কিন্তু বাস্তবে যদি আজকের আলোচনা তোমাদের পাত্র না হয় তাহলে তোমরা একটা ভয়ঙ্কর তথ্য তোমাদের সামনে উপস্থাপনা করছি। ভারতবর্ষে এখনো প্রতি 20 মিনিটে একজন করে ধর্ষিত হয়। 2021 সালের লাস্ট রিপোর্টে বলা হচ্ছে। অর্থাৎ রিপোর্টগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আজকের আলোচনার গুরুত্ব গাম্ভীর্য কোথায়। তাই সবাইকে বলছি যে সবাই এখানে বলে গেছে নিজেকে আত্মসংযম এবং নিজের আত্মনিয়ন্ত্রণ এবং সামাজিক প্রেক্ষাপটে নিজেদেরকে সুরক্ষিত করা নিজেদেরও দায়িত্ব বার্তা। সবাইকে কথা বলতে সাথে সকলের বক্তব্য শেষ করছি। নমস্কার।
কারণ এই মঞ্চে আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়া। তারপরে এই ক্ষেত্রে আমাকে সম্পূর্ণরূপে সাহায্য করেছেন আমারই প্রফেসর ডক্টর রতন সরকার মহাশয় ও কানাইলাল মাইতি মহাশয়। আমার সামনে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই ও আমাদের ভাই বোনদের ছোট ছোট ভাই বোনদের ভালোবাসা। আমার টপিক হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স এগেইনস্ট উইমেন্স উইথ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। এই ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির বাংলা প্রতিশব্দই হলো গার্হস্থ্য সহিংসতা। এটি মূলত মহিলাদের জন্যই। আজও আমাদের দেশে বহু মহিলা এখনো বঞ্চিত হয়ে আছে। সর্বপ্রথম আমাদের জানতে হবে এই সিম্পটমটা কি। এই সিম্পটমটি হলো, আগে এটাকে বলা হতো মেন্টাল রিটার্ডেশন, পরে এটা এসে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। এটি একটি শিশুর মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য দেখে বোঝা যায় যে একটি শিশু বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার আওতায় পড়ছে। সেটা হলো একটি শিশু প্রথম থেকেই হাঁটতে শেখে, কথা বলে, দৌড়ায়, সবকিছুই যদি নির্দিষ্ট বয়সে হয় তাহলে ওখান থেকে বলা যাবে যে ওই শিশু একদম সুস্থ স্বাভাবিক। কিন্তু নির্দিষ্ট বয়সে না হলে, ওটা যদি দেরি করে হয়, তাহলে বলা যাবে ওই শিশু কিছুটা অসুবিধাজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। এবার হচ্ছে আমাদের দেশে প্রত্যেকটি ঘরে বলবো না, কিছু কিছু ঘরে এখনো ছেলেদের স্থান ও মেয়েদের স্থান সম্পূর্ণভাবে আলাদা। এখনো ঘরে মাছের বড় মাথাটা এলে ওটা কিন্তু বরাদ্দ থাকে আমাদের ছেলেদেরই জন্য। তারপরে যদি কোনো মহিলা প্রতিবন্ধী হয় তার তো আর কোনো কথাই নেই, ওটা একদম ঘরের এক কোণেই থাকা বস্তু যেটা। এবার আমার নথিপত্রের প্রধান উদ্দেশ্য হলো এই সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের গার্হস্থ্য সহিংসতার কারণ ও এর প্রতিরোধ ব্যবস্থা। গবেষণামুক্ত ফলাফল থেকে জানা গেছে যে আমাদের দেশে 40 থেকে 70% জ্ঞানী ও প্রতিবন্ধী মহিলারা এখনো অপব্যবহারের শিকার। এই অপব্যবহারের শিকারের মূল কারণ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে তাদেরকে দমিয়ে রাখাটা কেন হবে এটা? কারণ আমরা সঠিকভাবে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারিনি, বা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের মধ্যে ওটা তৈরি হয়নি। ওই জন্যই এখনো অব্দি আমাদের সব কিছুতেই দমিয়ে রাখা হয়। আজকে একটা বাড়ির ছেলে রাত 12টায় নিরাপদে উঠতে পারবে, কিন্তু একটা বাড়ির মেয়েকে রাত 12টা কি রাত 9টায় যদি কোনো বাবা মা ছাড়তে নিরাপদ বোধ করেন না, শুধুমাত্র এটা আমাদের সমাজ ব্যবস্থার জন্যই। আজকে কিছু সংখ্যক মানুষ যারা কুকর্মে লিপ্ত আছেন, ওরা মহিলা নামক একটি শিকারের উপর জবরদস্তি করেন যে ওনাদের আধিপত্যটা ওনার উপর চাপাতে চায়। কেন? কারণ যৌন লালসা, শারীরিক অত্যাচার, এমনকি মানসিক যন্ত্রণা পর্যন্ত দিয়ে থাকে। এই সমস্ত কুকর্মে লিপ্ত পুরুষদের মহিলা নামক শিকারের তুমি একটু বক্তব্যটা সংক্ষিপ্তসার করো। প্রধান হাতিয়ার হলো কিন্তু মহিলাদের দুর্বলতা। এখান থেকে বেরানোর উপায় হচ্ছে সচেতনতা বৃদ্ধি, আইনি পদক্ষেপ এবং অভিভাবকদের সুচারু দৃষ্টিভঙ্গি। সর্বশেষে আমি এটাই বলবো, আমাদের দেশে প্রত্যেকেরই বেঁচে থাকার সমানভাবে অধিকার রয়েছে। তাই প্রত্যেকটি মানুষ, যাতে আমরা যারা প্রতিবন্ধী আছেন এবং প্রতিবন্ধী নেই, প্রত্যেকটা মানুষই যাতে আমরা সুস্থভাবে বেঁচে থাকি, তারই আমাদের অভিপ্রায় করতে হবে। এবং সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকটি মানুষই যদি আমরা সমানভাবে এগিয়ে এসে যোগ্য পরিবেশ তৈরি করি তাদের জন্য, তাই অপব্যবহারের অন্ধকার থেকে তার আলোর পথে মুক্ত বিচরণ করতে পারে। থ্যাংক ইউ। আমাদের কলেজেরই কিন্তু স্টুডেন্ট, সেটা বলে গেল। আজকে আমাদের এই অনুষ্ঠানের লাস্ট পেপার করার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর রতন সরকার আর শেখ পারভেজ আহমদ। রতন সরকার উপস্থিত নেই, পারভেজ আজকে পেপারটা পড়বে, জয়েন্ট পেপার। নমস্কার। আজকে এখানে শেয়ার করবো। আমি জানি দীর্ঘক্ষণ ধরে
চ্যালেঞ্জেস অ্যান্ড স্ট্র্যাটেজিস। মানে এখানে আমি আমার পেপারটার কিছু বিশেষ কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমরা জানি সোসাইটিতে এখন আমরা ঠিক করে আমরা কোনো ক্রাইটেরিয়া ঠিক করে উঠতে পারিনি যে কারা ডিসেবিলিটিস এবং কোন কোন পর্যায়ে তারা রয়েছে। কারণ আমরা সকলে এই বিষয়টাকে নিয়ে এখনো ঠিকঠাকভাবে অবগত নয়। কারণ আমরা দেখেছি যে আরপিডব্লিউডি অ্যাক্ট 2016-তে যেখানে 21 ডিসেবিলিটির কথা বলা হলো, কিন্তু আমরা সকলে কিন্তু 2-4টে ডিসেবিলিটির সঙ্গে পরিচিত এবং সেইগুলোকেই আমরা স্পেশাল বলে মনে করি। কিন্তু আমাদের সোসাইটিতে এখনো অনেক মানুষ আছে যারা কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলি, পরিচিতি হয়ে তাদেরকে সোশ্যালি ভাবে আমরা এক্সক্লুড করে রাখি, যে তারা হয়তো আমরা মনে করি যে তারা আমাদের মতো বা সাধারণ, কিন্তু আমরা যদি তাদেরকে একটা স্পেশালি সহযোগিতা করতে পারি তাহলে তারা যে কোনো ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। আমি তার মধ্যে একটা দিক হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস। মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস কি না, আমরা তোমরা একটা কারণের সাথে পরিচিত আছে যে ইন্টেলেক্ট মানে যারা যে কোনো কাজ সাধারণের বুদ্ধির মতোই করতে পারে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা স্বাভাবিকের মতোই আমাদের দৈনিক গঠন থেকে আরম্ভ করে সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু তার বুদ্ধির দিক থেকে সাধারণের থেকে তারা একটু স্লো। মানে আমরা যদি দেখি যে যাদের আইকিউ 70 থেকে 110 মোটামুটি আমরা ভেবে নিই যে তারা হচ্ছে সাধারণ শিশু, কিন্তু অনেক সময় দেখা যায় যে যাদের আইকিউ হচ্ছে একটু তাড়াতাড়ি বক্তব্যটা সংক্ষিপ্তসার করো, আমরা সময় চলছে। এই 70-এর নিচে যাদের আইকিউ, আমরা এই ধরনের ব্যক্তিদেরকেই বলতে পারি হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস। তাহলে আমরা একটা কথা এখান থেকে ভাবলে অবাক হচ্ছি যে এই সমস্ত ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতে সোসাইটিতে তারা কিভাবে বেঁচে থাকবে। কারণ যারা যেখানে সাধারণ মানুষই ঠিকঠাক ভাবে তাদের সমস্ত কাজকর্ম সঠিকভাবে করতে পারে না, সেখানে একটা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি সাধারণের মতো এই সোসাইটিতে কিভাবে তারা কাজ করবে বা কিভাবে এগিয়ে যাবে। সেই জন্যই আমাদের আজকের পেপারের আমার মূল আলোচনার বিষয় যে তাদেরকে যদি আমরা এডুকেশনালি এবং আমরা যদি তাদেরকে সোশ্যালি এবং তাদেরকে যদি আমরা কিন্তু পলিসিগত দিক থেকে যদি হেল্প করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে তারা সোসাইটিতেও আমাদের মতোই সমানভাবে এগিয়ে যাবে। কারণ আমার পেপারে আমি আরো বেশ কিছু দিক ছিল যেগুলো সময়ের অভাবে আমি তাদেরকে দেখাতে পারলাম না, যেখানে আমরা দেখবো যে তাদেরকে আমরা বিশেষ করে মেন পাওয়ার, আমরা এতক্ষণ ধরে একটা জিনিস আমিও শুনছিলাম যে এডুকেশন হচ্ছে এমন একটা পাওয়ার যেটা সমস্ত কিছুকেই ভেঙে আমাদের সমানভাবে আমাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবে। তাই আমরাও জানি যে এই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস যারা আছে সোসাইটিতে তাদেরকেও যদি আমরা এই এডুকেশনটাকে যদি তাদের মধ্যে ঠিকঠাক ভাবে দিতে পারি এবং সমস্ত সুযোগ সুবিধা যদি আমাদের তাদেরকে প্রোভাইড করতে পারি, তাহলেও আমরা পেপারের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করেছি যে তাদেরকেও সমাজের মূল স্রোতের আমাদের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি এটাই আর বেশি পেপারে আমি এগোবো না, আমি এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম। আরো হয়তো বলা যেত, ঠিক আছে। ধন্যবাদ পারভেজকে, ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানের শেষ বক্তা কে আমি এনে নিচ্ছি, উপাসনা হালদার। উপাসনা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার। উপাসনা তোমার বক্তব্য বলে ছোট করে 5 মিনিটের মধ্যে বলার চেষ্টা করো। আস্তে আস্তে এটাই শেষ, তোমরা একটু বলো। নমস্কার, আমি উপাসনা হালদার, একজন পেশায় গ্রাফিক্স ডিজাইনার আর জার্নালিজম মাস কমিউনিকেশনের স্টুডেন্ট। আমার আজকের টপিক হচ্ছে হস্টাইল এনভায়রনমেন্ট ইন কর্পোরেট ওয়ার্কপ্লেস। তোমরা জানো আগেকার দিনে মেয়েদেরকে ঘরে বসিয়ে রাখা হতো, পড়াশোনা করতে দেওয়া হতো না বা স্কুলে যেতে দেওয়া হতো না। কিন্তু যত সমাজ এগিয়েছে তত মেয়েরা স্কুলে যেতে শুরু করেছে, পড়াশোনা করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। এইভাবে মেয়েরা আজকে কর্মক্ষেত্রেও নিজেদের প্রতিষ্ঠিত লাভ করেছে। কিন্তু এই কর্মক্ষেত্রে তাদের এই চলার পথটা খুব একটা সচ্ছল ছিল না, তাই তাদের বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে এই কাজে উত্তীর্ণ হতে হয়েছে। সেরকমই আমি আজকে বলবো যে তাদের এই কাজের জায়গায় তারা কিভাবে বিভিন্ন আপত্তিকর পরিস্থিতি বা বিপদের সম্মুখীন হয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যারাসমেন্ট হলে এমন একটা জিনিস মেয়েদের ক্ষেত্রে তারা বিভিন্নভাবে আপত্তিকর পরিস্থিতি বা বিপজ্জনক পরিবেশের সম্মুখীন হয়। এই ধরনের হ্যারাসমেন্ট ফিজিক্যালি হতে পারে, ভার্বালি হতে পারে বা ভিজুয়ালি হতে পারে।
গণ্য করতে পারি। এছাড়া ফিজিক্যাল ছাড়াও ভার্বালিও বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করা যায় বা মেয়েদের হ্যারাস করা হয়, যেমন আপত্তিকর কথাবার্তা বলে, বিভিন্ন রকম আজে বাজে কথা বলে, বিভিন্ন বার্তার জাতি, ধর্ম, বর্ণ, গায়ের রং এই ধরনের বিষয় নিয়ে তাকে উত্তপ্ত করলে, এই ধরনের বিষয়কে আমরা ভার্বালি সেক্সুয়াল হ্যারাসমেন্টের আন্ডারে আনতে পারি। এছাড়াও রয়েছে ভিজুয়াল। অনেক সময় তোমরা দেখবে যখন যারা কম্পিউটারে বা মোবাইলে কাজ করছে, অনেকেই ইচ্ছাকৃতভাবে খুব বাজে টাইপের ভিডিও বা আপত্তিজনক ছবি এই ধরনের তাকে পাঠায় তাকে উত্তপ্ত করার জন্য। এই ধরনের কাজকে আমরা ভিজুয়ালি সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেও বলে থাকি। তবে এই ধরনের কাজ যদি বন্ধ করতে হয় তার জন্য সকলকে সচেতন হতে হবে। সব থেকে আগে যেটা মনে রাখতে হবে যে আমাদের চারপাশে যারা রয়েছে তাদেরকে সমানভাবে রেসপেক্ট করতে হবে। তাদের সাথে কথা বলার আগে মনে রাখতে হবে যে তারা কি ভাবছে বা সেই কথা বলার সঙ্গে কি তাদের মনের মধ্যে চলছে। এই ধরনের জিনিসগুলো আমাদের মাথায় রেখে যদি আমরা এগাতে পারি তবেই দেখা যাবে এই ধরনের কাজগুলো একটু কমেছে। আর সব থেকে বড় কথা যেটা মাথায় রাখতে হবে, একটা কমন এটিকেট যেটা সমস্ত নারীকে সম্মানের জায়গায় বসাচ্ছে। এই সম্মান ছাড়াও সব থেকে বড় কথা যেটা মেয়েদের যেটা করতে হবে, যখনই তাদের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের সব থেকে আগে যেটা করতে হবে সেটা তাদের প্রোটেস্ট করতে হবে। দেন অ্যান্ড দেয়ার যেই সিচুয়েশনে তাদের এই ধরনের প্রতিক্রিয়া বা এই ধরনের একটা ঘটনা ফেস করতে হচ্ছে, তাদেরকে সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে প্রোটেস্ট করতে হবে এবং তাদের ভয়েস রেজ করতে হবে। তাদের অনিচ্ছা সত্ত্বেও যদি তাদের গায়ে কেউ হাত দেয়, তাদের বা ড্রেস কেউ টানাটানি করে, সেই অর্থে তাদেরকে নো মিনস নো এই বিষয়ে বলে তাদেরকে আটকাতে হবে। সর্বোপরি তাদেরকে যদি ওই যে ইনস্টিটিউশনে তারা কাজ করে তাদের সুপিরিয়রের কাছে কমপ্লেন করতে হবে, বা যদি সেই কমপ্লেন না হয় সেক্ষেত্রে পোস্ট কমিটির কাছে সেই হিসেবে একটা কমপ্লেন করতে হবে এবং সেই কমপ্লেনের বিরুদ্ধে তাদের যে কাজগুলো করছে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। তো আমি এটাই বলতে চাই, আজকালকার দিনে যেরকম নারীদের ওপর অত্যাচার হচ্ছে সেই জায়গা থেকে নারীরা যদি একটু সচেতন হয় বা একটু প্রতিবাদী মূর্তি ধারণ করে তবে দেখা যাবে তাদের এই অসম্মান, এই অত্যাচার অনেকটাই কমবে। শেষ করলাম। একটু বলে নিই, সময়ের অভাবে আমরা তাদের আজকে সুযোগ দিতে পারলাম না, কিন্তু তারা পেপার প্রেজেন্ট করতে মিসেস শিউলিরানী খাটোয়া, মিস্টার কানাইলাল মাইতি, মিস্টার রাজীব মহাপাত্র, মিসেস শোভা পাত্র, এনারা সবাই আমাদের কলেজের টিচার, তোমরা জানো নিশ্চয়ই, মিসেস অর্চনা পান্ডা আর মিস্টার ব্যোমকেশ জানা। কিন্তু সময়ের অভাবে আজ আমরা সুযোগ দিতে পারলাম না, খুবই দুঃখিত। আশা করি ভবিষ্যতে আবার এরকম কোনো সেমিনার হলে বা সুযোগ হলে আমরা পেপার প্রেজেন্টেশনের জন্য তাদের সুযোগ করে দিতে পারবো। আর অবশ্যই স্যারকে কিছু বলার জন্য বলবো, এই প্রেজেন্টেশন সেশনে চেয়ার করেছেন স্যার, স্যার বক্তব্য বলে আমরা আপনাকে শুনে আজকে সেমিনারটা শেষ করব। আমরা একাডেমিক সেশনকে এসে পড়তেছি। আমার না বললেও চলতো, কিন্তু প্রধান প্রেজেন্টেশনের পর আমি যেহেতু চেয়ার করছি আমাকে কিছুটা বলতে হয়, তবে আমি বিষয়ের মধ্যে যাব। যারা যারা পেপার প্রেজেন্ট করেছে তারা বিষয়ের নানা দিক নিয়ে আলোচনা করেছে। বলার অনেক কিছু হয়তো ছিল কিন্তু সময়ভাবে বলতে পারেনি, কিন্তু তারা যে এসে গেলে পেপার প্রেজেন্ট করছে এই জ্ঞানসেন্টে, এটাই কিন্তু অনেক বড় কথা। এই সাহসটাই বড় দরকার, এটা হওয়া দরকার। তো যাই হোক, বিশাখাতেল নিয়ে আলোচনা করেছেন আমাদের অভিরূপ বাবু। আস্তে আস্তে অতি সংক্ষেপে আলোচনা করেছেন, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো নন্দকুমার বাবু মডার্ন সোসাইটি উইমেন সেফটির উপর কিছু বলেছেন। দিদিপ্রিয়া ডোমেস্টিক ভায়োলেন্স এগেইনস্ট উইমেন উইথ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস। স্যার পারভেজ আহমেদ অ্যাড্রেসিং সোশ্যাল ইনক্লুশন অফ উইমেন উইথ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস। আর সবার শেষে উপাসনা হালদার, ডিসএবিলিটিস হোস্টাইল এনভায়রনমেন্ট ইন কর্পোরেট ওয়ার্কপ্লেস। আজকে আমরা কিন্তু এতক্ষণ যে আলোচনা করছি আর কিন্তু তোমাদের জন্যই,
যে তোমরাই যদি শোনো না তাহলে অত্যাচার অসম্মান চিরকালই তোমাদের সাথে হয়ে থাকবে। তোমাদেরকে গ্যারাটক থেকে বেরিয়ে আসতে হবে, যার জন্য এত কিছু আয়োজন, কিন্তু তোমরা সেটাই তো বুঝতে পারছো না। যদিও হায়ার এডুকেশনের সঙ্গে তোমরা যুক্ত রয়েছে, আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু পোস্ট গ্রাজুয়েট করার সুযোগ পাবে না নিয়ম অনুসারে। তাই এটাই আমি অনেকের কাছে শেষ উচ্চশিক্ষার শেষ দাও, কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমাদের তো একটা দায়বদ্ধতা রয়েছে। নিজে তো সচেতন হবেই, উপরন্ত অন্যদেরকে সচেতন করার চেষ্টা করবে। সেই জন্যই এই সেমিনার, সেই জন্যই এখানে পেপার প্রেজেন্টেশন, সবটা নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি। আমারও অনেক জানা হতো, আমি কিন্তু সেই সুযোগটা পেলাম না। অনেক দৃষ্টিকোণ থেকে তা আলোচনা হয়েছে। সবসময় একটা কথাই মনে রাখো, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাটা যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আসছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সেই বোধটুকু গড়ে উঠবে না। আসতে সেই আবারই করছো, আবারও কথা বলছো। শুধু তোমরা কথা বলবে না, আমাকে বলার সুযোগ করে দেবে। ফরাসি দার্শনিক ভল্টেয়ার শোনো, একটা সুন্দর কথা বলতেন। তিনি বলতেন, আমার বক্তব্য আপনি নাও মানতে পারেন, কিন্তু আপনার বক্তব্য স্বাধীনভাবে প্রকাশের জন্য আমি চিরকাল আপনার পাশে রয়েছি। আমার পাশে থাকুন, আমার বক্তব্যটা পেশ করার সুযোগ দাও। আমরা সেমিনার কন্ট্রোল করবো এইটুকু বলে যে সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে, সচেতন আমাদেরই হতে হবে, ভিজিল্যান্ট আমাদেরই হতে হবে। ভিজিলেন্স ছাড়া তো হতে পারে না। আর সাহস করে তার প্রতিবাদ করতে হবে। সুতরাং প্রতিকার, প্রতিরোধ এবং যা কিছু অভিযোগ তার নিষ্পত্তি, প্রিভেনশন, প্রহিবিশন এন্ড রিডারশন, এই জন্যই এই সেমিনার। অনেক আলোচনা হবে, নিজে যদি আমি সচেতন না হই, সে পারিবারিক ক্ষেত্রেই হোক আর কর্মস্থলেই হোক, এই যদি প্রতিবাদ যদি তোমাদের মধ্যে থেকে না আসে, তাহলে কিন্তু কোনোভাবেই তা করা সম্ভব নয়। আর তোমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আরো অনেক বেশি করে কর্মস্থলে হেনস্থা বা হয়রানি হতে থাকবে। এটা বন্ধ হওয়া দরকার, এবং এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে তোমরা মেয়েরা, যারা কর্মস্থলে রয়েছে, যারা অন্যান্য ক্ষেত্রেও রয়েছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং অনেক ক্ষেত্রেই আছে যে যারা কমপ্লেন করে তাদের নামকে গোপন করা হয়। প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে রয়েছে যে বলবে তার কথাটা গোপন রাখা হবে, এবং প্রয়োজন হলে আদালতে যা স্বীকারোক্তি না করতে পারবে, তবে বিচারপতি বন্ধ ঘরে ক্যামেরার সামনে সেটা বক্তব্য প্রকাশ করতে পারে। এত সুযোগ এই আইনে রয়েছে, সেই সুযোগগুলো তোমাদের নিতে হবে। বিশাখা যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসারে তো তোমাদের এগোতে হবে, যার কিন্তু বিশাখা গাইডলাইন। এই বিশাখার ব্যাপারটাই তো ডিটেলসে ব্যাখ্যা করার সুযোগ হলো না। অনেক কিছু বলার ছিল, এই সময়ের মধ্যে হয় না। একটা কিছু মনে রাখবে যে যাই করো না কেন, শেষ পর্যায়ে কিন্তু সিদ্ধান্ত পুরুষেরাই নিচ্ছে। ছোট্ট প্রথম, ছোট্ট 1 মিনিট যার সঙ্গে সুযোগ দাও। স্বল্প ওই যে ঋণ দান করার সংস্থা রয়েছে, সহায়ক গোষ্ঠী রয়েছে, যেখানে অনেক মহিলারা সদস্য হয়, একে অপরের কাছ থেকে ঋণ নেয়, সময় মতো পারিবারিক প্রয়োজন ফিরিয়ে গেলে তারা আবার ঋণটা পরিশোধ করে। এমন একজন মহিলা যে পড়াশোনা বেশি নেই, কিন্তু কেবলমাত্র পারিবারিক ব্যবসাকে একটু সাহায্য করা, স্বামীকে একটু এগিয়ে দেওয়ার জন্য সে ঋণ নিয়েছিল সহায়ক গোষ্ঠীর কাছ থেকে। ঋণ নিয়ে সে সময় মতো পরিশোধও করে। একবার সে ঋণ নিয়ে দেখলো যে এত কিছুই তো করছি, কিন্তু আমার একটা গোলাপি রঙের টুকটুকে শাড়ি দরকার, যেটা কিনে দেওয়ার সামর্থ্য স্বামীর নেই। তাই নিজের ঋণ করার টাকায় কিছুটা অংশ বাঁচিয়ে সে চেনা পরিচিত বৌদির কাছ থেকে একটা গোলাপি টুকটুকে শাড়ি পরেছিল। চান করতে গেছে না, রান্নাঘরে গেছে, এসে শাড়িটা পরবে, এমন সময় সেই ঘরে দেখে স্বামী ঢুকে পড়ে, দেখে যে একটা শাড়ি কিনেছে, তার মত না নিয়ে করেছে, এটি তার ক্ষোভ। তাই সে সেই মধ্যে নতুন শাড়িটাকে কাঁচতে টুকরো টুকরো করে কেটে থাকে। এরপর যখন চান ভাগ থেকে মেয়েটি এসে দেখে যে তার এটা কাটা, যখন জিজ্ঞেস করে স্বামী বলে এটা কেনার ক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার। বুঝে দেখো, পারিবারিক ক্ষেত্রে কোন সিদ্ধান্তই তোমরা নিতে পারবে না। যা কিছু হবে, কি কিনবে, তাও পুরুষরা ঠিক করে দেবে। এই ঘেরাটোপ থেকে বেরিয়ে আসবে। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নিজেকে প্রয়োগ করতে হবে। যে এটা সে করেনি, সে কি তার অপরাধ। তার স্বামীকে জিজ্ঞেস করে সেই টাকাটা স্বামীতে আমার টাকা নয়, সেই টাকাটা তার বাঁচানো টাকা। এতদিনের ইচ্ছা সে পূরণ হয়েছে, সেটাকেও নতুন স্বামীকে কেটে দিয়েছে স্বামী। তাহলে বুঝতেই পারছো যে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের স্বাধীনতা কোথায়। এই সচেতনতামূলক
সেমিনারে এটাই হচ্ছে মেসেজ যে এই তোমরা আরো বেশি করে সচেতন দেবে, নৈতিক দিক থেকে প্রতিবাদী হও। এই ব্যবস্থা চলতেই থাকবে যতক্ষণ না তোমরা রুখে দাঁড়াও, তাহলে দেখবে তোমরা অনেক সম্মান পাচ্ছ, শুধু তোমার পরিবারের মধ্যে থেকে নয়, সমাজের প্রতিবেশীদের কাছ থেকে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যারকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের ওয়ান ডে স্টেট লেভেল সেমিনার অন মডার্ন সোসাইটি অ্যান্ড উইমেন্স সেফটি অর্গানাইজড বাই বিশাখাশী কোলাবোরেশন উইথ আইপিসি এখানে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা রিসোর্স পার্সন ছিলেন, আমাদের প্রেসিডেন্ট স্যার, প্রিন্সিপাল স্যার, আমাদের এসডিও স্যার, আমাদের প্রফেসর সুনীল চন্দ্র স্যার, অনুত্তম মহাশয়কে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সকল টিচিং এবং নন টিচিং স্টাফদের, সমস্ত পার্টিসিপেন্ট তোমাদের এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকার জন্য, শোনার জন্য, আমাদের পাঁচজনের ভলেন্টিয়ার তাদের ধন্যবাদ জানাই। বিশাখা ছেলে চিত্রলেখা ম্যাডামকে ধন্যবাদ